আজকে আমরা WBSLST এডুকেশনের ইউনিট 2 তথা সাইকোলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশনের মধ্যে সাব ইউনিট এর যে শেষের অংশ অর্থাৎ ইন্টেলিজেন্স তার কনসেপ্ট অ্যান্ড টু ফ্যাক্টর থিওরি, পার্সোনালিটি তার কনসেপ্ট এবং ট্রেট থিওরি, সিলেবাসে যেই ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটির দুটো অংশ রয়েছে ছোট ছোট, সেখান থেকেই আমরা মূলত প্রশ্ন উত্তর আলোচনা করব এবং সেই নির্দিষ্ট প্রশ্নের সমস্ত তথ্যগুলো দেখব। কেন উত্তরটা ঠিক হলো, যে উত্তরটা ঠিক হলো সেটা কেন ঠিক হলো সেই বিষয়েও জানবো। তার আগে বলে দিই, সাব ইউনিট এর প্রথম অংশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। যারা এখনও দেখোনি ভিডিওটা বা ওই আলোচনা, তারা ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। তো আজকের আলোচনা শুরু করার আগে বলে দিই, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এডুকেশান রিলেটেড, ইউজিসি নেট সেট পেপার 1 রিলেটেড, যে কোনো টিচিং এক্সাম রিলেটেড। তো তোমরা ভিডিওগুলো আপলোড করলে যাতে বুঝতে পারো সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমাদের কেমন লাগলো, কিসের ভিডিও চাই, কি কোশ্চেন আছে, যা বক্তব্য থাকবে কমেন্ট বক্সে ফেলে দাও, আমি তার উত্তর দেব। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, বিগ 5 মডেল অনুযায়ী ব্যক্তিত্বের 5টি প্রধান বৈশিষ্ট্য কী কী? বিগ 5 মডেল অনুযায়ী ব্যক্তিত্বের 5টি প্রধান বৈশিষ্ট্য কী কী? ব্যক্তিত্বের যে বিগ 5 মডেল রয়েছে সেই অনুযায়ী ব্যক্তিত্বের 5টি প্রধান বৈশিষ্ট্য কী কী? বহির্মুখিতা, নিউরোটিসিজম, খোলা মন, সম্মত এবং বিবেক। বহির্মুখিতা, আবেগ, সামাজিকতা, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা। অপশান সি খোলা মন, বিবেক, সহানুভূতি, নম্রতা এবং দায়িত্বশীলতা। ডি বহির্মুখিতা, নিউরোটিসিজম, বিবেক, সামাজিকতা এবং বুদ্ধিমত্তা। কোনটা ঠিক? বিগ 5 মডেল অনুযায়ী ব্যক্তিত্বের 5টি প্রধান বৈশিষ্ট্য কী কী? এক্সট্রাভার্সন, নিউরোটিসিজম, ওপেননেস, এগ্রিয়েবলনেস এবং কনসাইন্টাসনেস। অপশান বি এক্সট্রাভার্সন, ইমোশন, সোশ্যাবিলিটি, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। অপশান সি ওপেননেস, কনসাইন্টাসনেস, এমপ্যাথি, হিউম্যানিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। কোনটা ঠিক? অপশান ডি এক্সট্রাভার্সন, নিউরোটিসিজম, কনসাইন্টাসনেস, সোশ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স। কোনটা ঠিক? কোনটা ঠিক? বিগ 5 মডেল অনুযায়ী ব্যক্তিত্বের 5টি প্রধান বৈশিষ্ট্য কী কী? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো বহির্মুখিতা, নিউরোটিসিজম, খোলা মন, সম্মত এবং বিবেক। এক্সট্রাভার্সন, নিউরোটিসিজম, ওপেননেস, এগ্রিয়েবলনেস এবং কনসাইন্টাসনেস। এই বিগ 5 মডেল সম্পর্কে একটুখানি জেনে নিই। বিগ 5 মডেল বা ওসেন মডেল বর্তমানে ব্যক্তিত্বের সবচেয়ে স্বীকৃত এবং ব্যাপকভাবে ব্যবহৃত তত্ত্ব। এর 5টি বৈশিষ্ট্য হলো ওপেননেস টু এক্সপিরিয়েন্স বা খোলা মন, সৃজনশীলতা, কৌতূহল এবং নতুন অভিজ্ঞতা গ্রহণের আগ্রহ। 2 কনসাইন্টাসনেস, বিবেক, দায়িত্বশীলতা, শৃঙ্খলা এবং লক্ষ্য পূরণের প্রতি মনোযোগ। 3 এক্সট্রাভার্সন বা বহির্মুখিতা, সামাজিকতা, উদ্দীপনা এবং আবেগ প্রকাশ। 4 এগ্রিয়েবলনেস বা সম্মত, অন্যদের প্রতি সহানুভূতি, বিশ্বাস এবং সহযোগিতা। 5 নিউরোটিসিজম বা আবেগীয় অস্থিরতা, উদ্বেগ এবং মেজাজের পরিবর্তন। বিগ 5 মডেলের একক প্রবর্তক না থাকলেও, অর্থাৎ কোনো একজন বিগ 5 মডেলের প্রবর্তন করেননি, লুইস গোল্ডবার্গ এবং পল কস্টা ও রবার্ট ম্যাক্রে এর বিকাশে ও জনপ্রিয়করণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী প্রশ্ন, স্পিয়ারম্যানের তত্ত্বটি কোন ধরনের পরিসংখ্যান পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? রিগ্রেশন অ্যানালাইসিস, কোরিলেশন অ্যানালাইসিস, ফ্যাক্টর অ্যানালাইসিস, টি টেস্ট। স্পিয়ারম্যানের তত্ত্বটি কোন ধরনের পরিসংখ্যান পদ্ধতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস। স্পিয়ারম্যান তার গবেষণার জন্য ফ্যাক্টর অ্যানালাইসিস নামক একটি উন্নত পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতিটি বিভিন্ন চলকের মধ্যে লুকানো সম্পর্ক বা প্যাটার্ন খুঁজে বের করতে সাহায্য করে। তিনি এই পদ্ধতির মাধ্যমেই একাধিক বুদ্ধিমত্তা পরীক্ষার ফলাফলের
মধ্যে বিদ্যমান উচ্চ সহ সম্পর্ক বিশ্লেষণ করে প্রমাণ করেন যে এই সমস্ত পরীক্ষার পেছনে একটি সাধারণ ফ্যাক্টর বা জি উপাদান কাজ করছে। পরবর্তী প্রশ্ন, স্পিয়ারম্যানের জি উপাদান দ্বারা কোনটি বোঝানো হয়? নির্দিষ্ট কাজের জন্য অর্জিত দক্ষতা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেখা জ্ঞান, সকল বৌদ্ধিক কাজের জন্য সাধারণ দক্ষতা, পেশাদারি দক্ষতা। কোনটা ঠিক? স্পিয়ারম্যানের জি উপাদান দ্বারা কোনটি বোঝানো হয়? নির্দিষ্ট কাজের জন্য অর্জিত দক্ষতা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেখা জ্ঞান, সকল বৌদ্ধিক কাজের জন্য সাধারণ ক্ষমতা, পেশাদারি দক্ষতা। সঠিক উত্তর কি? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো সকল বৌদ্ধিক কাজের জন্য সাধারণ ক্ষমতা। স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী জি উপাদান হলো বুদ্ধিমত্তার একটি সাধারণ, সহজাত এবং মৌলিক উপাদান, যা সকল ধরনের বুদ্ধিবৃত্তিক কাজের মূলে থাকে। এটি যুক্তি, সমস্যা সমাধান, নতুন ধারণার সাথে মানিয়ে নেওয়া ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি কেন্দ্রীয় মানসিক শক্তি হিসেবে কাজ করে, যা বিভিন্ন কাজের সাফল্যের জন্য প্রয়োজনীয়। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী এস উপাদান কোনটি? মানুষের সহজাত ক্ষমতা, একটি নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা, একাধিক কাজের মধ্যে সাধারণ উপাদান, সামাজিক বুদ্ধিমত্তা। আচ্ছা, এর উত্তর আমরা দেখব। তার আগে তোমাদের বলে দিই, WBSLSTর আমরা বেশ অনেকগুলো ইউনিটের ভিডিও, কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল ইউনিটের পুরো থিওরিটিক্যাল ক্লাস সব আলোচনা করে নিয়েছি। তো তোমরা প্লে লিস্টে গিয়ে WBSSCর মধ্যে যদি যাও, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের যেটা পছন্দ বা যেটা দরকার সেটা দেখতে পারো। তো স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী এস উপাদান কোনটি? এস ফ্যাক্টর কোনটি? সঠিক উত্তর হলো একটি নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা, স্কিল রিকোয়ার্ড ফর আ স্পেসিফিক টাস্ক। এস বা স্পেসিফিক ফ্যাক্টর হলো সেই উপাদান যা কেবল একটি নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজন। এটি জন্মগত নয়, বরং এটি অনুশীলন, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির যদি গান গাওয়ার দক্ষতা, অঙ্ক কষার দক্ষতা এবং ছবি আঁকার দক্ষতা থাকে, তবে প্রতিটি কাজ ভিন্ন এস উপাদানের উপর নির্ভরশীল, যেরকম S1, S2, S3। এই উপাদানগুলি ব্যক্তির মধ্যে বিভিন্ন পরিমাণে উপস্থিত থাকে এবং তাদের পারদর্শিতার ক্ষেত্রকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বের মূল ধারণা কি? বুদ্ধিমত্তা কেবলমাত্র নির্দিষ্ট উপাদানের উপর নির্ভরশীল। বুদ্ধিমত্তা বহুবিধ উপাদানের সমন্বয়। বুদ্ধিমত্তার দুটি প্রধান উপাদান আছে, সাধারণ এবং নির্দিষ্ট। বুদ্ধিমত্তা শুধুমাত্র পরিবেশ দ্বারা নির্ধারিত হয়। দ্বি উপাদান তত্ত্বের মূল ধারণা কি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো বুদ্ধিমত্তার দুটি প্রধান উপাদান আছে, সাধারণ এবং নির্দিষ্ট। এই তত্ত্বটি বুদ্ধিমত্তার দুটি স্তরের উপর জোর দেয়, একটি সাধারণ এবং একটি নির্দিষ্ট। স্পিয়ারম্যানের তত্ত্বের মূল ভিত্তি হলো এই দুই উপাদানের পারস্পরিক সম্পর্ক। তার মতে যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ, যেমন একটি প্রবন্ধ লেখা বা একটি জটিল ধাঁধার সমাধান করা, উভয় ক্ষেত্রেই জি উপাদান এবং সেই নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় এস উপাদান উভয়ের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন, স্পিয়ারম্যানের জি উপাদানকে কিসের সাথে তুলনা করা যেতে পারে? মস্তিষ্কের পেশি, মানসিক শক্তি বা ক্ষমতা, একটি নির্দিষ্ট স্মৃতিশক্তি, একটি সৃজনশীল ক্ষমতা। স্পিয়ারম্যানের জি উপাদানকে কিসের সাথে তুলনা করা যেতে পারে? সঠিক উত্তর কি? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো মানসিক শক্তি বা ক্ষমতা, মেন্টাল এনার্জি অর পাওয়ার। স্পিয়ারম্যান নিজেই তার লেখায় জি উপাদানকে এক ধরনের মানসিক শক্তি বা মেন্টাল এনার্জি হিসেবে বর্ণনা করেছেন। এটি মস্তিষ্কের সেই প্রাথমিক ক্ষমতা যা সব ধরনের বৌদ্ধিক প্রক্রিয়ার জন্য শক্তি সরবরাহ করে। যেমন একটি গাড়ির ইঞ্জিন পুরো গাড়িকে চালিত করে, তেমনি জি উপাদানটি মানুষের সমস্ত বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে চালিত করে। এটি একটি সামগ্রিক এবং অবিচ্ছেদ্য ক্ষমতা যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কোন ধরনের কাজ সম্পাদনের জন্য জি এবং এস উভয় উপাদানেরই প্রয়োজন? কেবল সাধারণ কাজ, কেবল নির্দিষ্ট কাজ, কোনো কাজ নয়, সকল বুদ্ধিবৃত্তিক কাজ। কোন ধরনের কাজ সম্পাদনের জন্য জি এবং এস উভয় উপাদানেরই প্রয়োজন? কোনটা ঠিক? 7 দাগের A, B, C নাকি D?
সঠিক উত্তর হলো সকল বুদ্ধিবৃত্তিক কাজ। স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী জি এবং এস উভয় উপাদানেরই সমন্বয়ে মানুষের বুদ্ধিমত্তা প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি ক্রিকেট খেলতে চায় তাহলে তার সাধারণ বুদ্ধিমত্তা লাগবে যাতে সে খেলার নিয়ম বুঝতে পারে, কিন্তু তার পাশাপাশি বল ধরা, ব্যাট চালানো বা দ্রুত দৌড়ানোর জন্য নির্দিষ্ট দক্ষতা লাগবে। কোনো একটি উপাদানের অনুপস্থিতিতে সেই কাজে সফলতা অর্জন করা কঠিন হয়ে যায়। পরের প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বের একটি প্রধান সীমাবদ্ধতা কি? এটি পরিবেশের প্রভাবকে গুরুত্ব দেয় না, এটি শুধুমাত্র জি উপাদানের উপর জোর দেয়, এটি শুধুমাত্র এস উপাদানের উপর জোর দেয়, এটি বুদ্ধিমত্তাকে খুব সরলীকরণ করে। কোনটা ঠিক? দ্বি উপাদান তত্ত্বের একটি প্রধান সীমাবদ্ধতা কি? দ্বি উপাদান তত্ত্বের একটি প্রধান সীমাবদ্ধতা হলো এটি বুদ্ধিমত্তাকে খুব সরলীকরণ করে। স্পিয়ারম্যানের এই তত্ত্বটি বুদ্ধিমত্তার মতো একটি জটিল এবং বহুমুখী ধারণাকে মাত্র দুটি উপাদানে বিভক্ত করে। সমালোচকরা মনে করেন মানুষের বুদ্ধিমত্তা এর চেয়েও অনেক বেশি জটিল। উদাহরণস্বরূপ, এই তত্ত্বটি সামাজিক বুদ্ধিমত্তা, আবেগীয় বুদ্ধিমত্তা বা সৃজনশীলতার মতো দিকগুলি পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। এই সীমাবদ্ধতার কারণেই পরবর্তীতে বহু উপাদান তত্ত্ব, যেমন থার্স্টনের প্রাইমারি মেন্টাল এবিলিটিস এবং বহুবিধ বুদ্ধিমত্তা তত্ত্ব, যেমন গার্টনারের মাল্টিপল ইন্টেলিজেন্সের উদ্ভব ঘটে। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের তত্ত্ব অনুসারে যে ব্যক্তি একটি বিষয়ে খুব দক্ষ তার কোন উপাদানটি বেশি শক্তিশালী? তার জি উপাদানটি, তার এস উপাদানটি, উভয় জি এবং এস উপাদানই, তার কোনো উপাদানই শক্তিশালী নয়? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো তার এস উপাদানটি। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে অসাধারণ দক্ষতা অর্জনের জন্য সেই বিষয়ের এস উপাদানের উচ্চ মাত্রা থাকা অপরিহার্য। একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর যদি সঙ্গীত সংক্রান্ত এস উপাদান খুবই শক্তিশালী হয় তাহলেই তিনি সেই ক্ষেত্রে অনন্য হতে পারেন। যদিও জি উপাদানের একটি নির্দিষ্ট মাত্রা সকল কাজের জন্যই প্রয়োজন, কিন্তু বিশেষ দক্ষতা অর্জনের জন্য এস উপাদানই মূল ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধিমত্তার সংজ্ঞা কি? কেবল সমস্যা সমাধানের ক্ষমতা, নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অতীতের অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা? ওপরের সবকটি কোনটা ঠিক? কেবল সমস্যা সমাধানের ক্ষমতা, নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অতীতের অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা? ওপরের সবকটি কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ওপরের সবকটি বা অল অফ দ্য অ্যাবাভ। বুদ্ধিমত্তা একটি বহুমুখী ধারণা, এর কোনো একক সংজ্ঞা নেই, তবে সাধারণত এটি একাধিক ক্ষমতার সমন্বয় হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে অন্যতম হলো অভিযোজন ক্ষমতা, নতুন পরিস্থিতি বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, শিখন ক্ষমতা, বিমূর্ত চিন্তা, সমস্যা সমাধান, এই সমস্ত বিষয়গুলি। পরের প্রশ্ন দেখে নিই, জি উপাদানের ধারণাটি কিসের সাথে সবথেকে বেশি সম্পর্কিত? একটি নির্দিষ্ট ধরনের বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান, মানসিক শক্তি বা ক্ষমতা, সৃজনশীলতা? জি উপাদানের ধারণাটি কিসের সাথে সবথেকে বেশি সম্পর্কিত? একটি নির্দিষ্ট ধরনের বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান, মানসিক শক্তি বা ক্ষমতা, সৃজনশীলতা, কোনটার সাথে সম্পর্কিত? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো মানসিক শক্তি বা ক্ষমতা। স্পিয়ারম্যানের জি উপাদানের মাধ্যমে মানুষের সেই সাধারণ মানসিক ক্ষমতাকে বোঝাতে চেয়েছেন যা সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজে ব্যবহৃত হয়। এটি প্রায় সব ধরনের বৌদ্ধিক সমস্যার সমাধান, বিমূর্ত চিন্তা এবং যুক্তির জন্য প্রয়োজনীয়। পরের প্রশ্ন, যদি কোনো ব্যক্তি অঙ্ক এবং বিজ্ঞানে সমানভাবে ভালো হয় তবে স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী তার কি শক্তিশালী? তার এস উপাদান শক্তিশালী, তার জি উপাদান শক্তিশালী, তার জি এবং এস উভয় উপাদানই শক্তিশালী, তার কোনো উপাদানই শক্তিশালী নয়? কোনটা ঠিক? যদি কোনো ব্যক্তি অঙ্ক এবং বিজ্ঞানে সমানভাবে ভালো হয় তবে স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী তার কি শক্তিশালী? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো তার জি উপাদান। যেহেতু অঙ্ক ও বিজ্ঞান উভয়ই বুদ্ধিবৃত্তিক কাজ, তাই এই দুটি বিষয়ে সমানভাবে ভালো হওয়া একজন ব্যক্তির উচ্চ জি উপাদানের ইঙ্গিত দেয়। যদিও প্রতিটি কাজের জন্য আলাদা এস উপাদান প্রয়োজন, তবুও সামগ্রিক কর্মক্ষমতা জি উপাদানের ওপরই নির্ভরশীল। পরের প্রশ্ন, জি উপাদানের একটি বৈশিষ্ট্য হলো এটি পরিবর্তনশীল এবং প্রশিক্ষণযোগ্য, সহজাত এবং তুলনামূলকভাবে স্থির, নির্দিষ্ট দক্ষতা দ্বারা প্রভাবিত হয়, সামাজিক পরিবেশে অর্জিত হয়। জি উপাদানের একটি বৈশিষ্ট্য হল পরিবর্তনশীল এবং প্রশিক্ষণযোগ্য, সহজাত এবং তুলনামূলকভাবে স্থির,
নির্দিষ্ট দক্ষতা দ্বারা প্রভাবিত হয়, সামাজিক পরিবেশে অর্জিত হয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো সহজাত এবং তুলনামূলকভাবে স্থির। স্পিয়ারম্যান মনে করতেন যে জি উপাদানটি মূলত জন্মগত এবং একজন ব্যক্তির জীবনকাল জুড়ে এটি তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকে। এটি পরিবেশ বা প্রশিক্ষণের দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বের মূল ধারণা কি? ব্যক্তি সামাজিক মিথস্ক্রিয়া দ্বারা গঠিত। ব্যক্তিত্ব জন্মগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠিত। ব্যক্তিত্ব হলো কতগুলো স্থায়ী বৈশিষ্ট্য বা প্রবণতার সমষ্টি। ব্যক্তিত্ব কেবলমাত্র পরিবেশ দ্বারা নির্ধারিত হয়। ব্যক্তির সংলক্ষণ তত্ত্বের মূল ধারণা কি? ট্রেট থিওরি। এর মূল ধারণা কি? ব্যক্তিত্ব সামাজিক মিথস্ক্রিয়া দ্বারা গঠিত, নাকি ব্যক্তিত্ব জন্মগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠিত, নাকি ব্যক্তিত্ব হলো কতকগুলো স্থায়ী বৈশিষ্ট্য বা প্রবণতার সমষ্টি, নাকি ব্যক্তিত্ব কেবলমাত্র পরিবেশ দ্বারা নির্ধারিত হয়? এর সঠিক উত্তর হলো ব্যক্তিত্ব হলো কতকগুলি স্থায়ী বৈশিষ্ট্য বা প্রবণতার সমষ্টি। সংলক্ষণ তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্ব হলো একগুচ্ছ স্থায়ী মানসিক প্রবণতা বা বৈশিষ্ট্যের সমষ্টি যা বিভিন্ন পরিস্থিতিতে মানুষের আচরণকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, সংলক্ষণ তত্ত্বের একজন প্রধান প্রবক্তা কে? সিগমন্ড ফ্রয়েড, কার্ল রজার্স, জর্ডান আলপোর্ট, বি.এফ. স্কিনার। সংলক্ষণ তত্ত্বের একজন প্রধান প্রবক্তা কে? সিগমন্ড ফ্রয়েড, কার্ল রজার্স, জর্ডান আলপোর্ট, বি.এফ. স্কিনার। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো জর্ডান আলপোর্ট। জর্ডান আলপোর্ট ছিলেন একজন প্রভাবশালী মনোবিজ্ঞানী যিনি ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তিগত বৈশিষ্ট্য থাকে যা তার ব্যক্তিত্বকে অনন্য করে তোলে। তিনি ব্যক্তিত্বকে ব্যাখ্যা করার জন্য প্রায় 18,000-এরও বেশি শব্দের তালিকা তৈরি করেন এবং পরে সেগুলোকে 3টি প্রধান বৈশিষ্ট্যের শ্রেণীতে বিভক্ত করেন: কার্ডিনাল, সেন্ট্রাল এবং সেকেন্ডারি। পরের প্রশ্ন, জর্ডান আলপোর্টের মতে কোন ধরনের বৈশিষ্ট্য একজন ব্যক্তির জীবনের সবচেয়ে প্রভাবশালী বৈশিষ্ট্য? কার্ডিনাল বৈশিষ্ট্য, কেন্দ্রীয় বৈশিষ্ট্য, সেকেন্ডারি বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য। কার্ডিনাল ট্রেটস, সেন্ট্রাল ট্রেটস, সেকেন্ডারি ট্রেটস, কমন ট্রেটস। জর্ডান আলপোর্টের মতে কোন ধরনের বৈশিষ্ট্য একজন ব্যক্তির জীবনের সবচেয়ে প্রভাবশালী বৈশিষ্ট্য? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো কার্ডিনাল ট্রেটস। আলপোর্টের মতে কার্ডিনাল ট্রেট হলো বিরল এবং অত্যন্ত শক্তিশালী বৈশিষ্ট্য যা একজন ব্যক্তির জীবনের প্রায় প্রতিটি কাজকে প্রভাবিত করে। এই বৈশিষ্ট্যগুলি এতটাই প্রভাবশালী যে ব্যক্তিটিকে প্রায়শই এই বৈশিষ্ট্য দিয়ে চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ, সততা বা দেশপ্রেম যদি কারো মধ্যে কার্ডিনাল বৈশিষ্ট্য হিসেবে থাকে তবে তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে এর প্রতিফলন দেখা যাবে। এই ধরনের বৈশিষ্ট্য সবার মধ্যে থাকে না। পরের প্রশ্ন, আইজ্যাক এর ব্যক্তিত্ব তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্বের দুটি প্রধান মাত্রা কি? নিউরোটিসিজম এবং বহির্মুখিতা এবং মনোবিজ্ঞানী, নিউরোটিসিজম এবং মনোবিজ্ঞানী। উপরের সবকটি কোনটা ঠিক? ফার্স্ট অপশান নিউরোটিসিজম অ্যান্ড এক্সট্রাভার্সন, পরের অপশান এক্সট্রাভার্সন অ্যান্ড সাইকোটিসিজম, অপশান সি নিউরোটিসিজম অ্যান্ড সাইকোটিসিজম এবং অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। কোনটা ঠিক? আইজ্যাকের ব্যক্তিত্ব তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্বের দুটি প্রধান মাত্রা কি? সঠিক উত্তর হচ্ছে নিউরোটিসিজম অ্যান্ড এক্সট্রাভার্সন। হান্স আইজ্যাক তাঁর ব্যক্তিত্ব তত্ত্বে দুটি প্রধান মাত্রা চিহ্নিত করেন যা জৈবিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। প্রথমে বহির্মুখিতা, অন্তর্মুখিতা, এক্সট্রাভার্সন, ইন্ট্রোভার্সন। এটি একজন ব্যক্তির সামাজিকতা ও উদ্দীপনার প্রতি তার প্রতিক্রিয়া নির্দেশ করে। বহির্মুখী ব্যক্তিরা সামাজিক, মিশুকে এবং উদ্দীপনা পছন্দ করেন, আর অন্তর্মুখী ব্যক্তিরা শান্ত এবং একা থাকতে পছন্দ করেন। এবং পরেরটা আইজ্যাক বলেন নিউরোটিসিজম এবং স্থিতিশীলতা, নিউরোটিসিজম অ্যান্ড স্টেবিলিটি। এটি একজন ব্যক্তির আবেগীয় স্থিতিশীলতা বা অস্থিরতা নির্দেশ করে। উচ্চ নিউরোটিসিজম স্কোর প্রাপ্ত ব্যক্তিরা আবেগপ্রবণ, অস্থির ও উদ্বিগ্ন হয়। পরবর্তীকালে তিনি তৃতীয় মাত্রা হিসেবে সাইকোটিসিজমের যোগ করেন, যা আক্রমণাত্মকতা ও আবেগিক শূন্যতার সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন,
ক্যাটেলের মতে মানুষের ব্যক্তিত্বের কোন ধরনের বৈশিষ্ট্যগুলো মৌলিক এবং স্থিতিশীল? ক্যাটেলের মতে মানুষের ব্যক্তিত্বের কোন ধরনের বৈশিষ্ট্যগুলো মৌলিক এবং স্থিতিশীল? উপরিভাগের বৈশিষ্ট্য, উৎসগত বৈশিষ্ট্য, সেকেন্ডারি বৈশিষ্ট্য, কার্ডিনাল বৈশিষ্ট্য। সারফেস ট্রেটস, সোর্স ট্রেটস, সেকেন্ডারি ট্রেটস, কার্ডিনাল ট্রেটস। ক্যাটেলের মতে মানুষের ব্যক্তিত্বের কোন ধরনের বৈশিষ্ট্যগুলো মৌলিক এবং স্থিতিশীল? সঠিক উত্তর হলো উৎসগত বৈশিষ্ট্য বা সোর্স ট্রেট। রেমন্ড ক্যাটেল ফ্যাক্টর অ্যানালাইসিস ব্যবহার করে ব্যক্তিত্বের 16টি মূল উপাদান বা উৎসগত বৈশিষ্ট্য চিহ্নিত করেন 1946 সালে। তার মতে এই বৈশিষ্ট্যগুলি ব্যক্তিত্বের মৌলিক কাঠামো তৈরি করে এবং স্থিতিশীল ও স্থায়ী হয়। এর বিপরীতে উপরিভাগের বৈশিষ্ট্য বা সারফেস ট্রেট হলো বাহ্যিকভাবে প্রকাশিত আচরণের গুচ্ছ, যা বিভিন্ন উৎসগত বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত এবং কম স্থিতিশীল। যেমন একজন ব্যক্তির মজার মানুষ হওয়াটা একটি উপরিভাগের বৈশিষ্ট্য, যার পেছনে সামাজিকতা ও সৃজনশীলতার মতো উৎসগত বৈশিষ্ট্য থাকতে পারে। তো সোর্স ট্রেট বোঝা গেল কি জিনিস। পরের প্রশ্ন, সংলক্ষণ তত্ত্বের একটি প্রধান সমালোচনা কি? এটি ব্যক্তিত্বের পরিবর্তনকে উপেক্ষা করে, এটি শুধুমাত্র বাহ্যিক আচরণকে গুরুত্ব দেয়, এটি ব্যক্তিত্বের জৈবিক উপাদানকে উপেক্ষা করে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বা এটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা প্লে লিস্টে গিয়ে WBSSCর মধ্যে যাবে, তোমাদের যেটা প্রয়োজন সেই ক্লাসগুলো দেখবে এবং প্রয়োজনে আইডেন্টিফাই করে রাখবে। পরে দেখলেও তো একবার ঢুকে দেখো কী কী ক্লাস আছে। স্ট্যাটিস্টিক্সের সমস্ত ক্লাস আছে, যদি সবগুলো কমপ্লিট করো স্ট্যাটিস্টিক্স থেকে 5টা বা 6টা প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু তোমরা আরামসে করতে পারবে। এর সঠিক উত্তর হলো এটি ব্যক্তিত্বের পরিবর্তনকে উপেক্ষা করে। যদিও বৈশিষ্ট্য তত্ত্বটি বা ট্রেট তত্ত্বটি বা সংলক্ষণ তত্ত্বটি মানুষের আচরণকে অনুমানযোগ্য করতে সাহায্য করে, এর একটি প্রধান সমালোচনা হলো এটি পরিস্থিতিগত প্রভাবকে, সিচুয়েশনাল ইনফ্লুয়েন্স এবং ব্যক্তিত্বের পরিবর্তনশীলতাকে উপেক্ষা করে। একজন ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন আচরণ করতে পারে, যেমন একজন অন্তর্মুখী ব্যক্তিও বন্ধুদের সঙ্গে অনেক বেশি সামাজিক হতে পারে। সমালোচকরা বলেন যে এই তত্ত্বটি শুধুমাত্র স্থায়ী বৈশিষ্ট্যের উপর জোর দেয়, যা মানুষের আচরণের গতিশীলতাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। পরের প্রশ্ন, বিগ ফাইভ মডেলের কনসাইন্টাসনেস বা বিবেক বৈশিষ্ট্যটি কী নির্দেশ করে? একজন ব্যক্তি কতটা আবেগপ্রবণ, একজন ব্যক্তি কতটা সামাজিক এবং মিশুকে, একজন ব্যক্তি কতটা সংগঠিত, দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ, একজন ব্যক্তি কতটা নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত। কনসাইন্টাসনেস কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? বিগ ফাইভ মডেলের কনসাইন্টাসনেস বা বিবেক। সঠিক উত্তর হলো একজন ব্যক্তি কতটা সংগঠিত, দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ। কনসাইন্টাসনেস বৈশিষ্ট্যটি একজন ব্যক্তির কর্মজীবনের সাফল্য এবং অধ্যবসায়ের সাথে সরাসরি সম্পর্কিত। উচ্চ স্কোর প্রাপ্ত ব্যক্তিরা সাধারণত নির্ভরযোগ্য, পরিশ্রমী এবং নিজেদের লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ হন। তারা পরিকল্পনা করে কাজ করতে পছন্দ করেন এবং বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে চলেন। এর বিপরীত স্কোরপ্রাপ্ত ব্যক্তিরা আরও স্বতঃস্ফূর্ত, কম সংগঠিত এবং অলস হতে পারেন। পরের প্রশ্ন, বিগ ফাইভ মডেলের ওপেননেস টু এক্সপিরিয়েন্স বা খোলা মন বৈশিষ্ট্যটি কী নির্দেশ করে? নতুন এবং ভিন্ন অভিজ্ঞতার প্রতি আগ্রহ, অন্যের প্রতি সহানুভূতি ও সহযোগিতা, সামাজিক পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করা, আবেগীয় স্থিতিশীলতা। কোনটা? বিগ ফাইভ মডেলের ওপেননেস টু এক্সপিরিয়েন্স বৈশিষ্ট্যটি কী নির্দেশ করে? সঠিক উত্তর হলো নতুন এবং ভিন্ন অভিজ্ঞতার প্রতি আগ্রহ। ওপেননেস বৈশিষ্ট্যটি একজন ব্যক্তির সৃজনশীলতা, কল্পনা প্রবণতা এবং কৌতূহলকে নির্দেশ করে। উচ্চ ওপেননেস স্কোর প্রাপ্ত ব্যক্তিরা নতুন শিল্প, ভিন্ন সংস্কৃতি বা অপ্রচলিত ধারণার প্রতি আকৃষ্ট হন। তারা প্রথাগত রুটিনের পরিবর্তে নতুন কিছু চেষ্টা করতে পছন্দ করেন। এটি বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পরের প্রশ্ন, বিগ ফাইভ মডেলের এগ্রিয়েবলনেস বৈশিষ্ট্যটি কী নির্দেশ করে? অন্যের সাথে ঝগড়া করার প্রবণতা, অন্যের প্রতি বিশ্বাস, দয়া এবং সহযোগিতা, নিজের মতামতের প্রতি কঠোর মনোভাব, আবেগীয় অস্থিরতা। তোমরা কেমন লাগলো ক্লাস সেটা তো কমেন্ট করে জানাবে। তার সাথে যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু কমেন্ট করো, আমি সেই কমেন্ট দেখব এবং তোমাদের উত্তর দেব।
বিগ ফাইভ মডেলের এগ্রিয়েবলনেস বৈশিষ্ট্যটি কী নির্দেশ করে? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অন্যের প্রতি বিশ্বাস, দয়া এবং সহযোগিতা। এগ্রিয়েবলনেস বৈশিষ্ট্যটি একজন ব্যক্তির সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করে। যারা এই বৈশিষ্ট্যে উচ্চ স্কোর করেন তারা সাধারণত দয়ালু, সহানুভূতিশীল, মিশুকে এবং অন্যের সাথে সহজে মানিয়ে নিতে পারেন। পরবর্তী প্রশ্ন, সংরক্ষণ তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্বের প্রধান কাজ কি? আচরণকে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, একটি নির্দিষ্ট পরিস্থিতিতে আচরণকে অনুমানযোগ্য করা, জীবনের অভিজ্ঞতাকে স্মৃতিতে সংরক্ষণ করা, ওপরের কোনোটিই নয়। সংরক্ষণ তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্বের প্রধান কাজ কি? আচরণকে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, একটি নির্দিষ্ট পরিস্থিতিতে আচরণকে অনুমানযোগ্য করা, জীবনের অভিজ্ঞতাকে স্মৃতিতে সংরক্ষণ করা, ওপরের কোনোটিই নয়। আমি উত্তর বলার আগে এই কোশ্চেনের উত্তরটা সবাই কমেন্ট বক্সে লেখো, তাহলে আমি বুঝবো যে শেষ পর্যন্ত কারা দেখছো বা তোমাদের আদৌ উপকারে লাগছে কি না। না হলে শুধু শুধু তো এই সেশন করিয়ে লাভ নেই। তো আমি উত্তর বলার আগে তোমরা কমেন্টে উত্তরটা দাও, ঠিক হোক ভুল হোক কিচ্ছু এসে যায় না, পার্টিসিপেট করাটাই আসল কথা, জেনেই তো যাবে। আমি এখনই তো বলে দেবো উত্তরটা, তার আগে কমেন্ট বক্সে টাইপ করে দাও সংরক্ষণ তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্বের প্রধান কাজ কী। এবার উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হলো এটি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে আচরণকে অনুমানযোগ্য করা। একটি নির্দিষ্ট পরিস্থিতিতে আচরণকে অনুমানযোগ্য করা। সংরক্ষণ তত্ত্বের মূল উদ্দেশ্যই হলো মানুষের ব্যক্তিত্বের এমন কিছু মৌলিক এবং স্থিতিশীল বৈশিষ্ট্য খুঁজে বের করা যা তাদের আচরণকে অনুমান করতে সাহায্য করে। যদি একজন ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন দায়িত্বশীলতা বিদ্যমান থাকে, তবে আমরা অনুমান করতে পারি যে সে বিভিন্ন পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করবে। এই অনুমানযোগ্যতা মনোবিজ্ঞানীদের জন্য মানুষের আচরণ বোঝা এবং ব্যাখ্যা করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি প্রদান করেন। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার পরের ক্লাসে।